আজকের আলোচনায় আমরা একটা বাংলা ছোট গল্প নিয়ে কথা বলবো। নাম দার্জিলিংয়ের অভিশপ্ত বাংলো। এটা শুধু ভূতের গল্প বলবো না, বরং তার চেয়েও একটু বেশি কিছু। মানে মানুষের মনের ভেতরের পাপ, প্রতিশোধ আর লোভের মতো দিকগুলো তুলে ধরে। হ্যাঁ, একদম। গল্পটা আমাদের একটা অন্য জগতে নিয়ে যায়, যেখানে ভয়টা শুধু অলৌকিক নয়। গল্পের শুরুটা হচ্ছে কিষাণ মুখার্জিকে দিয়ে। একজন বেশ ধনী ব্যবসায়ী, অল্প বয়সে রিটায়ার করে দুবাইতে আয়েসে জীবন কাটাচ্ছিলেন। কিন্তু হঠাৎ দার্জিলিংয়ের একটা পুরনো বাংলোর কেয়ারটেকার ভাসিন বাবুর একটা ফোন পান, একটা জরুরি ফোন। আর সেই ফোন পেয়েই তাকে ফিরে আসতে হয়। হ্যাঁ, তাকে ফিরতে হয়। বাংলোটা দার্জিলিংয়ে পাহাড়ের উপরে, খুব সুন্দর লোকেশনে। কিন্তু কিষাণের মনে প্রথম থেকেই একটা অস্বস্তি। আর ভাসিনবাবু তাকে এসেই জানায় যে বাংলোটা অভিশপ্ত। ঠিক তাই, অভিশপ্ত। তো আজকের আলোচনায় আমরা এই গল্পটা ধরেই এগোবো। দেখব এর ভেতরের রহস্যটা কি, ভয়টা কোথায়, আর চরিত্রগুলোর অন্ধকার দিকগুলো একটু বোঝার চেষ্টা করব। অবশ্যই। বিশেষ করে কোনটা বেশি ভয়ের আত্মা নাকি মানুষের লোভ, এটা একটা বড় প্রশ্ন এই গল্পে। ঠিক। তো ভাসিনবাবু ঠিক কিসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন? কিষাণকে উনি কি বলেছিলেন? উনি বলছিলেন যে প্রায় মাস 6 ধরে উনি খুব ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন। প্রায় প্রতি রাতেই নাকি একই দুঃস্বপ্ন দেখছেন। দুঃস্বপ্ন কি রকম? স্বপ্নে এক সুন্দরী মহিলা আসছে, তাকে খুব ভালো ভালো খাবার খেতে ডাকছে। ওহ! কিন্তু তার একটা শর্ত আছে, সে ভাসিনের শরীরটা চায়। মানে মহিলার আত্মা ভাসিনের শরীরটা ব্যবহার করতে চায়। আচ্ছা, এটা তো বেশ ক্লাসিক একটা ভুতুরে ব্যাপার মনে হচ্ছে। হ্যাঁ, একদম। ওই অভিশপ্ত বাড়ি, অতৃপ্ত আত্মা, দুঃস্বপ্ন, এগুলো ভৌতিক গল্পের খুব চেনা ছক। কিন্তু ভাসিনের বর্ণনায় একটা ব্যাপার ছিল, ওর ভয়টা কেমন যেন খুব বাস্তব লাগছিল। বাস্তব কিভাবে? মানে ওর বলার মধ্যে একটা অসহায় ভাব ছিল। সে বলছিল অনেকবার মাঝরাতে ঘুম ভেঙে দেখেছে বিছানার পাশে এক ভয়ঙ্কর চেহারার মহিলা বসে আছে। এতটাই ভয় পেয়ে গেছিল যে রাতে আর ব্যাংলোয় ঘুমোতই না। বাপরে! তার মানে ভয়টা শুধু মনের ভুল ছিল না। মনে তো হয় না, ওর মধ্যে একটা গভীর আতঙ্ক কাজ করছিল, যেন সে ধীরে ধীরে ভেঙে পড়ছে। আচ্ছা, আর এর মধ্যেই তো আর একটা ঘটনা ঘটে, তাই না? কিষাণের এক বন্ধু। হ্যাঁ, মানিক আচার্য, IAS অফিসার, সপরিবারে বাংলোয় থাকতে এসেছিলেন। আর ভাসিনবাবু তাদেরকে সাবধান করার চেষ্টা করেছিল। মানে সরাসরি ভূতের কথা হয়তো বলেনি, কিন্তু ইশারায় বোঝানোর চেষ্টা করেছিল। এমনকি এটাও বলেছিল যে স্বপ্নে যদি কোনো মহিলার শরীর চায় তাহলে যেন রাজি না হয়। কিন্তু তারা শোনেননি? না, হেসে উড়িয়ে দিয়েছিল, আমলই দেয়নি। আর তারপরেই তো সেই ভয়ানক ঘটনাটা ঘটে। হ্যাঁ, পরের দিন সকালে ভাসিন বাংলোয় গিয়ে দেখে জিনিসপত্র সব যেমনকার তেমন আছে, কিন্তু মানুষজন উধাও, পুরো পরিবারটা হাওয়া। ঠিক। আর এখানেই গল্পটা একটা মোড় নেয়, কারণ ভাসিন শুধু ভূতের ভয়ে কাবু নয়, সে পুলিশি ঝামেলা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে। ও আচ্ছা, মানে সে ভয় পাচ্ছে যে তাকে সন্দেহ করা হতে পারে। বেদ্ধব। তার এই ভয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সে তখন কিষাণকে ফোন করে, কারণ সে জানে কিষাণ প্রভাবশালী, আর সে নিজেও পুলিশি ঝামেলা এড়াতে চাইবে। মনে হয় যেন ভাসিনের মাথায় শুধু ভয় নয়, অন্য কিছুও কাজ করছে। পরিস্থিতিটা বেশ জটিল হয়ে উঠছে। এরপর তো কিষাণ নিজে বাংলোয় থাকার সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, ঘটনার সত্যতা যাচাই করতে বা হয়তো নিজের প্রভাব খাটিয়ে ব্যাপারটা ধামাচাপা দিতে। আর সে রাতে কিষাণের নিজেরও সেই অভিজ্ঞতা হয়। হ্যাঁ, ভয়ঙ্কর অভিজ্ঞতা। মাঝরাতে ঘুম ভেঙে দেখে সে লিভিং রুমের ডাইনিং টেবিলে বসে আছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আর রান্নাঘর থেকে একটা অদ্ভুত গা ছমথমে সুর ভেসে আসছে। আর ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় একজন মহিলা, ফ্যাকাশে বিভৎস চেহারা, হাতে একটা ছুরি। ওরে বাবা! আর তারপর মহিলাটি বরফ শীতল গলায় ফিসফিস করে কিষাণকে একটা শব্দ বলে, কি? বাবা। বাবা! এই ডাকটা তো পুরো ব্যাপারটা পাল্টে দিল। একদম। এখানেই গল্পের আসল মোচ। এতদিন যা ছিল একটা ভূতের উৎপাত, সেটা হঠাৎ করে একটা ব্যক্তিগত প্রতিশোধের দিকে ইঙ্গিত করছে। প্রশ্ন উঠছে, কে এই মহিলা? কিষাণের সঙ্গেই বা তার কি সম্পর্ক? ঠিক, এখান থেকেই তো আসল রহস্যটা বেরোতে শুরু করে, তাই না? হ্যাঁ, এবার জানা যায় সেই ঘটনাটা যা এতদিন চাপা ছিল। হয়তো ভাসিনও পুরোটা জানত না, অথবা ইচ্ছে করে বলেনি। কি ঘটনা? ওই 6 মাস আগেই শোভিতা বলে 18 বছরের একটি মেয়ে কিষাণের খোঁজে এই বাংলো এসছিল। শোভিতা? হ্যাঁ,
সে নিজেকে কিষানের মেয়ে বলে দাবি করেছিল। কিষানের মেয়ে তার মানে? মেয়েটির মা ছিলেন কিষানেরই এক পুরনো কর্মচারীর স্ত্রী। বহু বছর আগে কিষান তাকে ফুসলিয়ে তার সঙ্গে সম্পর্কে জড়ায় এবং মহিলাটি গর্ভবতী হয়ে পড়ে। ও, আর সেই কর্মচারী শোভার পালক পিতা সত্যিটা জানতে পেরে আত্মহত্যা করেন। সাংঘাতিক ব্যাপার। সবিতার মা মারা যাওয়ার আগে মেয়েকে এই সত্যিটা জানিয়ে যান। তাই সবিতা এসছিল তার বাবার খোঁজে। কিষানের কাছে এসছিল? হ্যাঁ, হয়তো একটু আশ্রয় বা স্বীকৃতির আশায়, কিন্তু কিষান তখন তার সেই পুরনো চেহারাটা বেরিয়ে আসে। কি রকম? সে তখন মদে চুর হয়েছিল, অহংকারী, নির্মম। সে সবিতার কথা বিশ্বাসই করল না, উল্টে ঠাট্টা করল। আর তারপর? তারপর তার নজর পড়ে মেয়েটির দিকে, কুদৃষ্টি। নিজের মেয়ের দিকে? ছি! হ্যাঁ, মাতাল অবস্থায় সে মেয়েটিকে তাড়া করে। সবিতা ভয় পেয়ে কাঁদতে কাঁদতে পালাতে যায়। আর বারান্দা থেকে টাল সামলাতে না পেরে নিজে পাথরের ওপর পড়ে যায়, সেখানেই মারা যায়। এটা কি দুর্ঘটনা নাকি? এটা কি নিছক দুর্ঘটনা বলা যায়, নাকি কিষানের সেই লম্পট নির্মম আচরণেরই ফল? কিষানের চরিত্রটা এখানে একেবারেই পরিষ্কার হয়ে যায়, ক্ষমতাবান, লম্পট, অনুশোচনাহীন। সবিতার মৃত্যুটা তাহলে কিষানের পাপেরই ফল বলা যেতে পারে। বাংলোর অভিশাপটা তাহলে আকাশ থেকে পড়েনি, এটা কিষানের নিজের তৈরি করা। গল্পটা এখানে একটা প্রশ্ন তুলে দেয়, কর্মফল কি সত্যি এড়ানো যায়? আর সেই কর্মফলই যেন ফিরে আসে প্রতিশোধের রূপে। ওই আত্মাই তাহলে সবিতার? হ্যাঁ, জানা যায় যে সবিতার আত্মাই ফিরে এসেছে প্রতিশোধ নিতে। সে প্রথমে মানিক আচার্যের মেয়ের শরীরটা দখল করে নেয়। কি সাংঘাতিক! তারপর সেই শরীরটা ব্যবহার করেই সে একে একে পুরো আচার্য পরিবারকে খুন করে। প্রতিশোধটা খুবই ভয়ঙ্কর। কিন্তু ভাসিনবাবুর কি হলো? আত্মা তো তাকেও ছাড়ত না। ঠিক এখানেই গল্পের আরেকটা মোচড়। আত্মা যখন ভাসিনের মুখোমুখি হয়, প্রথমে খুব ভয় পায়, প্রাণের জন্য কাঁদে, কিন্তু তারপরেই সে অন্য খেলা শুরু করে। অন্য খেলা মানে? সে আত্মাকে বোঝানোর চেষ্টা করে, বলে যে আসল অপরাধী তো কিষান, সেই তো সব নষ্টের গোড়া। সে সবিতার আত্মার সাথে একটা চুক্তি করে। চুক্তি? আত্মার সাথে? কিসের চুক্তি? চুক্তিটা ছিল এরকম, ভাসিন কিষানকে বাংলো এনে দেবে, তার ব্যবস্থা করবে। বিনিময়ে সবিতার আত্মা কিষানকে শাস্তি দেবে, তার বাবাকে সঙ্গে নিয়ে চলে যাবে, মুক্তি পাবে আর বাংলোটা ছেড়ে দেবে। তার মানে ভাসিন নিজের প্রাণ বাঁচাতে এই চুক্তিটা করল? হ্যাঁ, এখানে ভাসিনের চরিত্রটা দেখুন। যে লোকটা কদিন আগেও ভূতের ভয়ে কাঁপছিল, সে এখন নিজের প্রাণ বাঁচাতে একটা আত্মার সাথে দর কষাকষি করছে। ভয় থেকে আত্মরক্ষা। আর তারপর লোভ, তাই না? ঠিক। এই লোভটাই ভাসিনের চরিত্রের সবচেয়ে অন্ধকার দিক। প্রথমে সে ছিল পরিস্থিতির শিকার, তারপর নিজের প্রাণ বাঁচাতে সে পরিকল্পনাকারী হয়ে উঠল। ভয় যখন চালাকিতে বদলে যায়, তখন সেটা সত্যিই ভয়ঙ্কর হতে পারে। সেই চুক্তি অনুযায়ী ভাসিন কিষানকে বাংলোয় ডেকে আনে। হ্যাঁ, আর তারপর একসময় বাংলোর ভেতর থেকে কিষানের ভয়ঙ্কর আর্তনাদ শোনা যায়, যেন তাকে কেউ ছিঁড়ে ফেলছে। ভাসিন তখন বাইরে অপেক্ষা করছিল। হ্যাঁ, চিৎকার যখন থেমে যায়, সে সাবধানে ভেতরে ঢুকে দেখে ডাইনিং রুম রক্তে ভেসে যাচ্ছে। টেবিলের ওপর কিষানের ছিন্ন ভিন্ন দেহ। আর পাশে? পাশে মানিক আচার্যের মেয়েটি পড়ে আছে, যার শরীরে সবিতার আত্মা ছিল। সে তখনও বেঁচে, শ্বাস নিচ্ছে, অচৈতন্য অবস্থায়। বেঁচে আছে? তাহলে তো এখানেই ভাসিনের আসল পরীক্ষা। সে এক মুহূর্ত থমকে দাঁড়ায়, ভাবে, মেয়েটা যদি বেঁচে যায় তাহলে তো সব ফাঁস হয়ে যাবে, পুলিশ আসবে, তদন্ত হবে, আর বাংলোটা তো হাতছাড়া হয়ে যাবে। তার মানে ওর মাথায় তখন শুধু বাংলোটার চিন্তা। ঠিক তাই। সবিতার আত্মা হয়তো তার কাজ শেষ করেছে, প্রতিশোধ নিয়েছে, কিন্তু ভাসিনের লোভ সেটা তখনও মেটেনি। আর সেই লোভের বশে সে কি করল? সে ওই অচেতন মেয়েটাকে হিচড়ে টেনে নিয়ে গেল বারান্দায়, আর ঠিক যেভাবে সবিতা পড়ে গিয়েছিল সেভাবেই তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল, নিশ্চিত করল যে সে মারা গেছে। এটা তো ঠান্ডা মাথায় খুন। হ্যাঁ, এটাই গল্পের সবচেয়ে ভয়ের জায়গা আমার মনে হয়। সবিতার আত্মার প্রতিশোধের একটা কারণ ছিল, একটা লক্ষ্য ছিল কিষান, কিন্তু ভাসিনের এই খুনটা, এর পেছনে কোনো আবেগ নেই, কোনো কারণ নেই, আছে শুধু নির্ভেজাল লোভ আর নিজেকে বাঁচানোর নির্মম স্বার্থপরতা। মানুষের ভেতরের এই অন্ধকার দিকটা সত্যি যেন আত্মার চেয়েও বেশি ভয়ঙ্কর। ঠিক।
অতিপ্রাকৃত ভয়টাকে এখানে মানুষের লোভের এই ভয়াবহতা ছাপিয়ে যায়। ওই হিসেবি শয়তানিটা বড্ড বেশি গা ছমছমে। গল্পের শেষে আমরা দেখি ভাসিন খুব ঠান্ডা মাথায় সব প্রমাণ লোপাট করছে, রক্তের দাগ মুছে মৃতদেহগুলো সরাচ্ছে, যেন এই কাজে সে হঠাৎ খুব দক্ষ হয়ে উঠেছে। হ্যাঁ, আর তারপর শীষ দিতে দিতে বাংলোর চারপাশটা দেখছে, যেন এটাই তার নতুন রাজত্ব, তার স্থায়ী ঠিকানা। এমনকি মানিক আচার্যের মেয়ের নিথর দেহের দিকে তাকিয়ে তার মুখে একটা অদ্ভুত হাসিও ফোটে। আরও শেষ কথাটা, ওই যে মনে মনে বলছে, সব অভিশপ্ত আত্মারা মৃত্যুর পরেও থেকে যায় না, অন্তত আমি তাই আশা করছি। এটা কিসের ইঙ্গিত? সবিতার আত্মা কি সত্যি চলে গেছে, নাকি ভাসিন ভয় পাচ্ছে যে তার নিজের পাপের জন্য অন্য কোনো আত্মা ফিরে আসবে, হয়তো ওই মেয়েটির আত্মা? অথবা এটা কি ওর নিজেরই অপরাধবোধের ছায়া? সেটাও হতে পারে। এই ধোঁয়াশাটা গল্পটাকে আরও ভাবায়। হলে সব মিলিয়ে দেখলে দার্জিলিংয়ের অভিশপ্ত বাংলো আসলে একটা ভূতের গল্পের আড়ালে মানুষের ভেতরের পশুটাকে দেখাচ্ছে। কিষান তার পাপের শাস্তি পেল, ঠিক আছে, সেটাকে একরকম বিচার বলাও যেতে পারে। কিন্তু সেই বিচারের সুযোগ নিয়ে ভাসিন নিজে আরও বড় অপরাধী হয়ে উঠল। শুধুমাত্র একটা বাংলোর লোভে 2টো খুন করল সে। তাহলে ন্যায় বিচারটা ঠিক কোথায় হলো? সেটাই তো প্রশ্ন। সবিতার আত্মা প্রতিশোধ নিল, কিন্তু তার জন্য আর একটা নিরীহ প্রাণ গেল। আর শেষ পর্যন্ত লাভবান হলো কে? এক ধূর্ত লোভী খুনি। তাহলে এই কাল্পনিক জগতে ন্যায় অন্যায়ের আসল মানেটা কি? হয়তো ভাসিনের লোভটাই অশুভের সবচেয়ে ভয়ঙ্কর রূপ, যা কিনা অভিশাপকেও নিজের স্বার্থে ব্যবহার করতে পারে। আমারও তাই মনে হয়। গল্পটা আমাদের এই প্রশ্নটাই ভাবায়, কোনটা বেশি ভয়ের, অতীতের পাপ থেকে জন্ম নেওয়া অশরীরী প্রতিশোধ, নাকি বর্তমানের হিসেবি নির্মম লোভ? হয়তো মানুষের তৈরি শয়তানি সবচেয়ে দীর্ঘস্থায়ী অভিশাপ। এই ভাবনাটা নিয়েই আজকের মতো শেষ করা যাক।